আজ তোমাদের শোনাবো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমি আজও ভুলতে পারিনি। আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবে কিনা, কিন্তু যা বলবো সবটাই সত্যি। ঘটনাটা প্রায় 2 বছর আগের। আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। অফিসের কাজের জন্য আমাকে প্রায়ই রাতে বাইরে থাকতে হতো। সেদিনও ঠিক তেমনই একটা রাত ছিল। আমার এক বন্ধুর ফোন এল, তার কাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাকে একটা পুরনো সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জায়গাটা একটু শহরের বাইরে, অনেকটা নির্জন। সে আমাকে বলল, তুই একটু আসতে পারবি? আমি একা আছি। আমি খুব একটা ভাবিনি। সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাত তখন প্রায় 10:30। রাস্তা প্রায় ফাঁকা, মাঝে মাঝে শুধু স্ট্রিট লাইট আর দূরে কুকুরের ডাক। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা বেজে গেল। গেটের সামনে দাঁড়িয়েই আমার কেমন যেন অস্বস্তি লাগল। হাসপাতালটা খুব পুরনো, দেয়ালের রং উঠে গেছে, চারপাশে স্যাঁতস্যাঁতে গন্ধ। ভেতরে ঢুকতেই দেখলাম অদ্ভুত নীরবতা। রিসেপশনে কেউ নেই। একটা পুরনো ফ্যান ঘুরছে, আর তার সাথে কিচ কিচ শব্দ হচ্ছে। আমি ফোন করে বন্ধুকে ডাকলাম। সে নিচে নেমে এল। তার মুখটা ফ্যাকাশে। কি রে, এত দেরি করলি? সে বলল, ট্রাফিক ছিল। আমি বললাম, কাকা কেমন আছে? সে একটু থেমে বলল, ভালো। মানে, এখন ঠিক আছে। কথাটা বলার সময় তার গলায় অদ্ভুত কাঁপুনি ছিল। আমরা দুজনে উপরে উঠতে লাগলাম। সিঁড়িটা অন্ধকার, মাঝে মাঝে একটা করে লাইট জ্বলছে। আমি জিজ্ঞেস করলাম, এত চুপচাপ কেন? সে উত্তর দিল না। দ্বিতীয় তলায় উঠে একটা করিডোরে ঢুকলাম। লম্বা করিডোর, দুপাশে অনেকগুলো ওয়ার্ড। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় সব দরজাই খোলা, অথচ ভেতরে কেউ নেই। আমি থেমে বললাম, এই হাসপাতালে লোকজন নেই নাকি? সে ধীরে বলল, দিনে থাকে, রাতে না। আমি একটু হেসে বললাম, মানে? হাসপাতালে আবার রাতে রোগী থাকে না? সে আমার দিকে তাকাল। তার চোখে অদ্ভুত ভয়। সবাই থাকতে চায় না। আমার কেমন যেন লাগল। কেন? সে এবার ফিসফিস করে বলল, তুই ভয় পাবি না তো? আমি হেসে বললাম, না রে, বল। সে ধীরে ধীরে বলল, এই ফ্লোরে একটা বেড আছে, বেড নাম্বার 13। আমি বললাম, তাতে কি হয়েছে? সে গিলল, রাতে ওই বেডে রোগী নিজে নিজে উঠে বসে। আমি হেসে ফেললাম, ভূতের গল্প শোনাচ্ছিস? সে বলল, আমি নিজে দেখিনি, কিন্তু যারা দেখেছে তারা আর এখানে থাকতে চায়নি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এসব ফালতু কথা বাদ দে। কাকা কোথায়? সে আঙুল তুলে করিডোরের শেষের দিকে দেখাল। ওই দিকে। আমরা হাঁটতে লাগলাম। করিডোরটা যত এগোচ্ছিলাম তত ঠান্ডা লাগছিল। হঠাৎ একটা জানালা দিয়ে বাতাস ঢুকে পর্দা নড়ে উঠল। আমার গায়ে কাঁটা দিল। শেষে গিয়ে আমরা একটা দরজার সামনে দাঁড়ালাম। দরজার ওপর লেখা, বেড নাও 13। আমি হেসে বললাম, ওইটাই নাকি? বন্ধুটা কিছু বলল না। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ঘরটা ছোট। একটা লোহার বেড, পাশে একটা স্ট্যান্ড আর একটা ভাঙা আলমারি। বেডে একজন লোক শুয়ে আছে। মাথায় ব্যান্ডেজ, স্যালাইন চলছে। আমি বললাম, এই তো ঠিক আছে, এত ড্রামা করছিলি কেন? বন্ধুটা দরজার কাছে দাঁড়িয়েছিল। ভেতরে আসছে না। আমি বললাম, ভিতরে আয়। সে ধীরে মাথা নাড়ল। আমি বাইরে থাকি। আমি একটু অবাক হলাম, কিন্তু কিছু বললাম না। আমি বেডের পাশে গিয়ে দাঁড়ালাম।
লোকটা ঘুমাচ্ছে, সবকিছু স্বাভাবিক। আমি মনে মনে ভাবলাম, এতক্ষণ যা শুনলাম সব বাজে কথা। কিন্তু ঠিক তখনই স্যালাইনের বোতলটা হালকা দুলে উঠল। আমি ভেবেছিলাম বাতাসের জন্য, কিন্তু জানালাটা বন্ধ, ঘরে কোনো হাওয়া নেই। আমি একটু খেয়াল করলাম, তারপর ধীরে, খুব ধীরে বেডে শুয়ে থাকা লোকটার আঙুল নড়ল। আমি স্থির হয়ে গেলাম। লোকটা কি জেগে উঠছে? আমি সামনে ঝুঁকলাম। কাকু, শুনতে পাচ্ছেন? কোনো উত্তর নেই। তারপর লোকটার শরীরটা হালকা কেঁপে উঠল, আর তারপর একটা অদ্ভুত শব্দ, যেন গলা দিয়ে কেউ শ্বাস টানছে। আমি পিছিয়ে এলাম। ঠিক তখনই লোকটা হঠাৎ চোখ খুলে ফেলল। আমি থমকে গেলাম। তার চোখ স্বাভাবিক না, পুরো সাদা, একটুও কালো নেই। আমি ভয়ে জমে গেলাম। আর তার পরের মুহূর্তেই সে ধীরে ধীরে উঠে বসে পড়ল। তো যেখানে শেষ করেছিলাম, লোকটা হঠাৎ চোখ খুলে ফেলল, আর তার চোখ একদম সাদা। আমি জমে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে সে উঠে বসে পড়ল। তার শরীরটা যেন ঠিকভাবে নড়ছে না, অস্বাভাবিকভাবে কাঁপছিল। মাথাটা একপাশে কাত হয়ে আছে। আমি পিছিয়ে গেলাম। কাকু, আমি ডাকার চেষ্টা করলাম। কোনো উত্তর নেই। সে শুধু আমার দিকে তাকিয়ে আছে। তারপর সে মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বের হলো না, শুধু একটা ভাঙা, শুকনো শ্বাসের শব্দ। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। ঠিক তখনই আমার পিছন থেকে দরজাটা আস্তে করে বন্ধ হয়ে গেল। আমি চমকে পিছনে তাকালাম। দরজার সামনে কেউ নেই। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে গেলাম। দরজা খুলছে না। আমি জোরে ধাক্কা দিতে লাগলাম। এই, দরজা খোল, খোল। বাইরে আমার বন্ধু ছিল, কিন্তু সে কোনো উত্তর দিল না, একদম নিস্তব্ধ। ঠিক তখনই আমার পিছন থেকে একটা শব্দ এলো, বিছানার লোহার ফ্রেম কেঁচে ওঠার শব্দ। আমি ধীরে ধীরে ঘুরলাম। লোকটা এখন বেড়ে বসে নেই। সে দাঁড়িয়ে আছে বিছানার পাশে, কিন্তু তার পা মাটিতে ঠিকভাবে লাগছে না, যেন অর্ধেক ভেসে আছে। আমার বুক ধকধক করতে লাগল। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। প্রতিটা পদক্ষেপে একটা অদ্ভুত শব্দ, টানাটানি করা পায়ের শব্দ। আমি পিছিয়ে যেতে যেতে দেয়ালে থেকে গেলাম। কে তুমি? আমি কাঁপা গলায় বললাম। লোকটা হঠাৎ থেমে গেল। তার মাথাটা কট করে একপাশে ঘুরে গেল। তারপর তার মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হলো, যেন দুইটা কণ্ঠ একসাথে কথা বলছে। এটা আমার বেড। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই ঘরের কোণ থেকে আরেকটা শব্দ এলো। আমি চোখ ঘুরিয়ে তাকালাম, আর যা দেখলাম, আমার শরীর অবশ হয়ে গেল। ঘরের কোণে আরেকটা মানুষ দাঁড়িয়ে। না, মানুষ না, একটা মেয়ে, লম্বা চুল, মুখ ঢেকে আছে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার হাঁটার শব্দ নেই। সে এসে লোকটার পাশে দাঁড়াল। তারপর ধীরে মাথা তুলে আমার দিকে তাকাল। চোখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে আমাকে দেখছে। আমি বুঝতে পারছিলাম আমি একা না, আমি ফেঁসে গেছি। ঠিক তখনই দেয়ালে কিছু নড়তে শুরু করল। আমি তাকালাম। দেয়ালের পুরনো দাগগুলো ধীরে ধীরে আকার নিচ্ছে। লেখা তৈরি হচ্ছে লাল রঙে। যে বেড়ে শুয়েছিল সে আর কখনো উঠে না। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।
আমি চিৎকার করলাম, কেউ আছে প্লিজ? কোনো উত্তর নেই, শুধু সেই দুইটা জিনিস আমার দিকে এগিয়ে আসছে, লোকটা আর মেয়েটা, ঘিরে একসাথে। আমি শেষ চেষ্টা হিসেবে আবার দরজার দিকে ছুটলাম। এইবার দরজাটা হঠাৎ খুলে গেল। আমি আর কিছু না ভেবে দৌড়ে বেরিয়ে এলাম। করিডোরে এসে থামলাম না, পিছনে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। হাসপাতালের বাইরে এসে তবেই থামলাম। হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকালাম। উপরে বেড 13, ওখানে। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকাল। কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওখানে একজন, আরেকটা মেয়ে। লোকটা ভুরু কুঁচকে বলল, বেড 13? হ্যাঁ। সে ধীরে বলল, ওই বেড তো অনেকদিন ধরে ফাঁকা। আমার বুক ধক করে উঠল। না, আমি নিজে দেখেছি। লোকটা একটু চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, অনেক বছর আগে ওই বেডে একটা রোগী মারা যায়, আর তারপর থেকে মাঝে মাঝে এমন ঘটনা শোনা যায়। আমার শরীর কাঁপছিল। আর মেয়েটা? লোকটা আমার দিকে তাকাল। সে ছিল ওই রোগীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর সে এখানেই আত্মহত্যা করে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। সেদিনের পর আমি আর কখনো ওই জায়গায় যাইনি। অনেকদিন দুঃস্বপ্ন দেখেছি। ভাবতাম সব শেষ, আমি বেঁচে গেছি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। কয়েকদিন পরে আমার সেই বন্ধুর সাথে দেখা হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই সেদিন দরজা খুললি না কেন? সে অবাক হয়ে বলল, আমি তো ভেতরে ঢুকিনি। আমি বললাম, মানে? সে বলল, আমি তো তোকে নিচেই নামিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তুই বলেছিলি তুই নিজেই দেখে আসবি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে উপরে আমার সাথে যে ছিল সে কোনো উত্তর দিতে পারল না। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ আমার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? কয়েকদিন আগে আমি আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার চোখের ভেতর এক মুহূর্তের জন্য পুরোটাই সাদা হয়ে গিয়েছিল। গল্পটা যদি তোমার গায়ে কাঁটা দেয় তাহলে একটা লাইক দিতেই পারো। আর এমন রিয়েলিস্টিক হরর গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো। কারণ পরের গল্পটা হয়তো আরও কাছের কিছু হতে পারে।